গুড মর্নিং স্টুডেন্টস। গতকাল আমরা ক্লাসে আলোচনা করেছিলাম কুতুবউদ্দিন আইবকের কথা। আমরা আজ আলোচনা করব শামসুদ্দিন ইলতুৎমিশের কথা। কুতুবউদ্দিনকে আমরা বলেছিলাম দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা, আর শামসুদ্দিন ইলতুৎমিশকে আজকে আমরা বলবো দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। ইলতুৎমিশের সময়কাল ছিল 1210 খ্রিস্টাব্দ থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত। দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচিত শামসুদ্দিন ইলতুৎমিশ তুর্কিস্তানের ইলবাড়ি গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এইরূপ জনশ্রুতি আছে যে ইলতুৎমিশের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও সুদর্শন চেহারা তার ভাইদের মনে ঈর্ষার উদ্রেক করে এবং তারা তাকে বাল্যকালে কৃতদাস রূপে বিক্রি করে দেয়। অবশ্য দুর্ভাগ্য যে তারা তার গুণাবলীকে কিন্তু বিনিষ্ট করতে পারেনি। দিল্লির শাসনকর্তা কুতুবউদ্দিন তার নৈপুণ্য আকৃষ্ট হয়ে তাকে উচ্চ মূল্যে ক্রয় করেন। ইলতুৎমিশের পদমর্যাদা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। তিনি দিল্লির সুলতান কুতুবউদ্দিনের অধীনে বদায়ুনের শাসনকর্তা নিযুক্ত হন। তার সঙ্গে সুলতানের এক কন্যার বিবাহ দেওয়া হয়। ইলতুৎমিশ 1210 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। দিল্লির প্রথম দিকের সুলতানদের মধ্যে শামসুদ্দিন ইলতুৎমিশ ছিলেন সামরিক দক্ষতা, রাজনৈতিক আভিজাত্য, প্রশাসনিক বুদ্ধি, সাংস্কৃতিক কৃতিত্ব অর্জনের দিক থেকে সর্বাধিক অসামান্য। তুর্কি খ্যাত ইলবাড়ি উপজাতি বংশধর ইলতুৎমিশ শুরু করেছিলেন এক নম্র ও রূপকথার গল্প হিসাবে। শৈশবে দাসত্বের কাছে বিক্রি হয়ে তিনি যোগ্যতা ও বিরল কৌশলগত দক্ষতার এক বৃহৎ এবং শক্তিশালী সাম্রাজ্যের রাজা হয়ে উঠেছিলেন। 1210 সালে তিনি যখন দিল্লির সিংহাসনে আরোহণ করেন, তখন দিল্লি কেবলমাত্র একটি ছোট রাজ্য ছিল, যার মূলধন ছিল না, প্রশাসনিক কাঠামো ছিল না এবং কার্যত সীমানা ছিল না। তবে 1 শতাব্দীর পরে যখন তার মৃত্যু হয়েছিল, দিল্লির সুলতানি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম রাষ্ট্রে পরিণত হয়েছিল। দিল্লি became the cultural capital of the Muslim world and came to be known as Hazrat-e-Dilli during the very lifetime of the Sultan. এর কবি, পণ্ডিত, ঐতিহাসিক, ফকির, সুফি, সাধু ও স্থপতিদের অর্জন মুসলিম বিশ্বের আলোচনার পরিণত হয়েছিল। সর্বাধিক উল্লেখযোগ্যভাবে ইলতুৎমিশের প্রচেষ্টার জন্য দিল্লি সুলতানি ধন্যবাদ অর্জনের একমাত্র স্থান হয়ে ওঠে, যেখানে মধ্য এবং পশ্চিম এশিয়ার মুসলমানরা তাদের ভূমিতে মঙ্গলদের হামলার ধ্বংসাত্মক পরিণতিতে ভুগতে পারত এবং আত্মরক্ষা এবং নিরাপদ আশ্রয় পেত। বলা বাহুল্য যে মধ্যযুগীয় ভারতের ইতিহাসে নয়, মধ্যযুগীয় ইসলামের ইতিহাসেও শামসুদ্দিন ইলতুৎমিশ একটি সম্মানজনক স্থানের অধিকারী। একজন মানুষ এবং একজন রাজা হিসাবে তার কৃতিত্বগুলি বিশদ এবং সমালোচনামূলক অধ্যয়নের যোগ্য। দ্য অবজেক্টিভ ইজ টু পুট ইলতুৎমিশ অ্যাচিভমেন্ট ইন প্রপার পার্সপেক্টিভ by bringing to light those aspects of the Sultan's personality that has remained neglected up till now. সিংহাসনে আরোহণ করার পর ইলতুৎমিশ বহুবিধ সমস্যার সম্মুখীন হন। তখন বাংলার পশ্চিম এবং উত্তর অঞ্চলই শুধু মুসলিম অধিকারভুক্ত ছিল। ইলতুৎমিশ সিংহাসন লাভের পূর্বেই আলী মর্দান
খলজির নেতৃত্বে লখনৌতে মুসলিম রাজ্য স্বাধীনতা ঘোষণা করে। আলীবর্দনের নিকট থেকে গিয়াসউদ্দিন ইয়জ খলজি ক্ষমতা কেড়ে নেন এবং তিনিও দিল্লির কর্তৃত্ব অস্বীকার করেন। অন্যত্র ব্যস্ততা থাকার কারণে ইলতুৎমিশ লখনৌর দিকে নজর দিতে পারেনি। 1225 খ্রিস্টাব্দের দিকে সুলতান নিজেই ইওয়ারাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। একটি সন্ধির মাধ্যমে যুদ্ধের অবসান হয়। সন্ধির শর্তানুসারে ইয়জ খলজি ইলতুৎমিশের নামে খুতবা পাঠ এবং মুদ্রা চালু করতে এবং যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 80 লক্ষ টাকা ও 38টি হাতি প্রদানের অঙ্গীকারবদ্ধ হন। বিহারকে তখন বাংলা থেকে পৃথক করে আলাউদ্দিন জানিকে বিহারের শাসনকর্তা নিযুক্ত করা হয়। কিন্তু সুলতান দিল্লিতে ফিরতে না ফিরতেই ইয়জ আবার বিদ্রোহ ঘোষণা করে। তিনি আলাউদ্দিন জানিকে বিহার থেকে বিতাড়িত করেন। সুলতান তখন আলাউদ্দিন জানি সহ তার জ্যেষ্ঠ পুত্র নাসির উদ্দিন মাহমুদকে ইয়াজের বিরুদ্ধে প্রেরণ করেন। যুদ্ধে ইয়াজ নিহত হন এবং লখনৌতে আবার দিল্লি সুলতানের একটি প্রদেশে পরিণত হয়। আর সময়কালটা ছিল 1227 খ্রিস্টাব্দ। শাহজাদা নাসির উদ্দিন 1229 খ্রিস্টাব্দে তার মৃত্যু পর্যন্ত বাংলা শাসন করেছিলেন। বাংলার পরবর্তী শাসনকর্তা ছিলেন আলাউদ্দিন দৌলত শাহ খলজি। তার সময়কাল ছিল 1229 থেকে 1230 খ্রিস্টাব্দ পর্যন্ত। কিন্তু শীঘ্রই ইখতিয়ার উদ্দিন বলকা খলজি তাকে ক্ষমতাচ্যুত করেন। এ অবস্থায় বিদ্রোহ দমনের জন্য ইলতুৎমিশ পুনরায় বাংলা অভিমুখে অভিযান করেন। বলকা খলজি পরাজিত হন এবং 1231 খ্রিস্টাব্দে তাকে হত্যা করা হয়। তারপর ইলতুৎমিশ বাংলার শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য মালিক আলাউদ্দিন জানিকে নিয়োগ করেন। 3 বছর শাসনের পর আলাউদ্দিন জানি স্বাধীনতা ঘোষণা করেন। এ সংবাদ পেয়ে সুলতান ইলতুৎমিশ আলাউদ্দিন জানিকে প্রত্যাহার করে সাইফুদ্দিন আইবককে বাংলার শাসনকর্তা নিযুক্ত করেন। কিন্তু অচিরেই সাইফুদ্দিনের মৃত্যু ঘটে। এরপর ইলতুৎমিশ ইজ্জউদ্দিন তুগান খানের উপর বাংলার শাসনভার ন্যস্ত করেন। ইলতুৎমিশের প্রতি ইজ্জউদ্দিন বিশ্বস্ত ছিলেন। এভাবে বাংলায় ইলতুৎমিশের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয়। ডিউরিং দ্য টাইম 1211 to 1236, Shamsuddin Iltutmish was the third of the Mameluke kings who ruled the former Ghuri territories in northern India. He was the first Muslim sovereign to rule from Delhi and is thus considered the effective founder of the Delhi Sultanate. শামসুদ্দিন ইলতুৎমিশ, যার রাজত্বকাল ছিল 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত, যিনি মামলুক রাজাদের মধ্যে তৃতীয় ছিলেন, যিনি উত্তর ভারতের পূর্বের ঘুরির অঞ্চল শাসন করেছিলেন। তিনি প্রথম মুসলিম সার্বভৌম শাসক ছিলেন। দিল্লি থেকে শাসন করার জন্য এবং এইভাবে দিল্লি সুলতানির কার্যকর প্রতিষ্ঠাতা হিসাবে তিনি বিবেচিত হন। sold into slavery as a young boy. Iltutmish spent his earlier life in Bukhara and Ghazni under multiple masters. 1190 দশকের শেষের দিকে ঘুরির দাস কুতুবউদ্দিন আইবক তাকে দিল্লিতে কিনেছিলেন, ফলে তাকে দাসের দাস বানিয়েছেন। ইলতুৎমিশ আইবকের সেবায় সর্বাধিক পরিচিত লাভ করেন এবং তাকে বাদুনের গুরুত্বপূর্ণ ইক্তা দেওয়া হয়। 1205 থেকে 1206
খোকরা বিদ্রোহীদের বিরুদ্ধে তার সামরিক পদক্ষেপগুলি ঘুরির সাম্রাজ্য মুইজ আদ-দিনের দৃষ্টি আকর্ষণ করেছিল। আফটার মুইজ আদ-দিন ডেথ ইন 1206, Aibak became a partially independent ruler of Ghuri territories in India with his headquarter at Lahore. আইবকের মৃত্যুর পর ইলতুৎমিশ তার অজনপ্রিয় উত্তরসূরি আরম শাহকে 1211 সালে ক্ষমতাচ্যুত করে দিল্লিতে রাজধানী স্থাপন করেন। তিনি আইবকের একটি কন্যাকে বিবাহ করেছিলেন। আইবকের মৃত্যুর পর যে অঞ্চল হারিয়ে গিয়েছিল তার বেশিরভাগ অংশে নিয়ন্ত্রণ লাভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে সার্বভৌম মর্যাদার দাবি করেননি এবং রাজধানী গজনির নিয়ন্ত্রণ অর্জনকারী আরেক দাস তাজ আল দিন ইলদিজের নামমাত্র কর্তৃত্বকে স্বীকার করে। পরবর্তীকালে একটি খোয়ারজিমিয়ান আক্রমণে ইলদিজকে গজনি থেকে ভারতে চলে যেতে এবং ভারতের পূর্বের ঘুরির অঞ্চলের নিয়ন্ত্রণের দাবি জানায়। লাহোরের নিয়ন্ত্রণের জন্য তিনি আরও একজন প্রাক্তন দাস নাসির আদ-দিন কাবাছার সাথে যুদ্ধ করেছিলেন। 1221 সালে একটি মঙ্গল আক্রমণ খাওয়ারজামিয়ান শাসক জালালউদ্দিন মিং বার্নুকে সিন্ধু উপত্যকা অঞ্চলে চলে যেতে প্ররোচিত করে, যা জালালউদ্দিন কাবাচা এবং মঙ্গলদের জড়িত বিরোধে জড়িয়ে পড়ে। ইলতুৎমিশ মঙ্গল এবং জালাল আদ-দিন প্রস্থান না হওয়া পর্যন্ত এই অঞ্চল থেকে বেশিরভাগ দূরেই থাকতেন। যখন তিনি ভারতে নিজের অঞ্চলগুলির জন্য কোনো বিপদ দেখেন তখনই ছোটখাটো সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। After the departure of Jalaluddin from India in 1224, Iltutmish turned his focus towards eastern India, where Aibak's former subordinate had carved out an independent kingdom headquartered at Lucknow. ইলতুৎমিশ গিয়াসউদ্দিনের ব্যর্থ বিদ্রোহের পরে 1227 সালে এই অঞ্চলটি সংযুক্ত করেন। এই সময়কালে তিনি রণথম্বর 1226 সালে এবং মন্দর 1227 সালে এর উপরেও, যেখানে হিন্দু প্রধানরা আইবকের মৃত্যুর পর স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেখানে তার কর্তৃত্বকে দৃঢ়তার সাথে স্থাপন করেছিলেন। In 1228, Iltutmish invaded the Indus Valley region, defeated Kubacha and annexed large part of Punjab and signed to his empire. পরবর্তীকালে আব্বাসির খালিফা আল মুস্তানসির ভারতে ইলতুৎমিশের কর্তৃত্বকে স্বীকৃতি দেন। পরের কয়েক বছর ধরে ইলতুৎমিশ বাংলায় একটি বিদ্রোহ দমন করে গোয়ালিয়র দখল করেন। পারমারার নিয়ন্ত্রিত ভিলসা এবং মধ্য ভারতে উজ্জয়িনী শহরগুলিতে আক্রমণ করেন এবং খোয়ারজামিন অধীনস্থের উত্তর পশ্চিমে বহিষ্কার করেছিলেন। তার আধিকারিকরা চন্ডেল নিয়ন্ত্রিত কালিঞ্জার অঞ্চল আক্রমণ ও লুণ্ঠনও করেছিলেন। ইলতুৎমিশ সুলতানি প্রশাসনের ব্যবস্থা করেছিলেন এবং মোগল আক্রমণ অবধি উত্তর ভারতে এর আধিপত্যের ভিত্তি স্থাপন করেছিলেন। সুলতানি আমলের তিনি রূপার টঙ্কা এবং তামার জিতল, এই দুইটি মূল মুদ্রার প্রবর্তন করেছিলেন। তিনি ইকতাদারি ব্যবস্থা স্থাপন করেছিলেন, সাম্রাজ্যকে ইকতাসে বিভক্ত করেন। তিনি মসজিদ, খানকাহ, দরগাহ সহ বহু ভবন এবং তীর্থযাত্রীদের জন্য একাধিক হাউজ, যাকে জলাধার বলা হয়, এগুলো নির্মাণ করেছিলেন। ইলতুৎমিশ নামের আক্ষরিক অর্থ তুর্কি ভাষায় রাজ্যের রক্ষণাবেক্ষণকারী। যেহেতু
ঐতিহাসিক পার্সিয়ান ভাষায় পাণ্ডুলিপিতে স্বরচিহ্ন বাদ দেওয়া হয়। ঊনবিংশ শতাব্দীর বিভিন্ন লেখক ইলতুৎমিশের নামটি বিভিন্নভাবে আলটামিস, আলটামস, আইয়ালটিমিস এবং আইলেটিমিস নামে পড়েন। তবে সমসাময়িক কবিদের একাধিক পদ যাতে সুলতানের নামটি পাওয়া যায়। অধিকন্তু একটি পাণ্ডুলিপিতে তাজুল মাসির ম্যানুস্ক্রিপ্ট তাজুল মাসির সুলতানের নামে স্বর ইউ দেখা যায়, যা নিশ্চিত করে যে ইলতুৎমিশের নামটির সঠিক পাঠ। ইলতুৎমিশের শিলালিপিতে তার বেশ কয়েকটি গ্র্যান্ড উইল শিরোনামার উল্লেখ রয়েছে। এগুলি হল মাওলা মালুক আল আরব ওয়াল আজম, যা উপাধি গজনির শাসক মাসউদ সহ পূর্ববর্তী মুসলিম রাজাদের দ্বারা ব্যবহৃত হয়েছিল। মাওয়াল মালুক আল তুরক ওয়াল জাম সাইয়েদ সালাতিন আল তুরক ওয়ালা জাম রিকাব আল ইমাম মাওলা মালুক আল তুরাক ওয়া আল আজম হিন্দগির সুলতান সালাতিন আসার্ক শাহ ই সারিক শাহান শাহ পার্সিয়ান সম্রাটের একটি উপাধি। In Sanskrit language inscriptions of the Delhi Sultanate, he had been referred to as লিতিমিসি। দিল্লির সুলতানিতের সংস্কৃত ভাষার শিলালিপিতে তাকে লিটিমিসি ইলতুৎমিশের উপস্থাপনা বলা হয়েছে। সুলতান শ্রী শামসুদ্দিন বা শামসুদ্দিনা তার সুলতান শামসুদ্দিন উপাধির উপস্থাপনা বা তুরস্কাদি পমদলদন বলা হয়েছে। ইলতুৎমিশ একটি সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ইলম খান ইলবারি তুর্কি গোত্রের নেতা ছিলেন। মিনাজের তাবাকাত ই নাসিরির মতে তিনি সুদর্শন এবং বুদ্ধিমান ছেলে ছিলেন, যার কারণে তার ভাইয়েরা তাকে ঈর্ষা করতে শুরু করেন। এই ভাইয়েরা তাকে কৃতদাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছিলেন। অ্যাকর্ডিং টু মিনাজ, অ্যাজ এ ইয়ং বয় ইলতুৎমিশ ওয়াজ brought to Bukhara, where he was resold the local Sadar-i-Jahan. ইলতুৎমিশের শৈশব ধর্মীয় রহস্যবাদের প্রতি আগ্রহ সম্পর্কে বেশ কয়েকটি উপাখ্যান রয়েছে। মিনাজের বইটিতে ইলতুৎমিশ নিজেই বর্ণিত গল্প অনুসারে একবার সদর জাহানের পরিবারের সদস্য তাকে কিছু টাকা দিয়েছিলেন এবং বাজার থেকে কিছু আঙুর কিনে আনতে বলেছিলেন। ইলতুৎমিশ বাজারে যাওয়ার পথে টাকাটি হারিয়ে ফেলেন এবং তার মালিকের কাছ থেকে শাস্তি পাওয়ার ভয়ে ভয়ে কাঁদতে শুরু করেন। একজন দরবেশ অর্থাৎ সুফি ধর্মীয় নেতা তাকে লক্ষ্য করেছিলেন এবং তার কাছে এই প্রতিশ্রুতির বিনিময়ে আঙুর কিনেছিলেন যে তিনি শক্তিশালী হয়ে ওঠার পরে ধর্মীয় ভক্ত এবং তপস্বীদের সাথে ইলতুৎমিশ ভালো ব্যবহার করবেন। ঈশানের রচনা এবং কিছু কিছু অন্যান্য সূত্র থেকে জানা যায় যে ইলতুৎমিশ বাগদাদেও কিছু সময় কাটিয়েছিলেন, যেখানে তিনি সাহাব আল দিন আবু হাফস উমর সোহরাওয়ার্দী এবং আওহাদ উদ্দিন কারমানির মতো সুফি রহস্যবিদদের সাথে সাক্ষাৎ করেছিলেন। মিনাজ লিখেছেন যে সদর জাহানের পরিবার ইলতুৎমিশের সাথে ভালো ব্যবহার করে, পরে তাকে বুখারা হাজি নামে
এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। ইলতুৎমিশ পরবর্তীতে জামাল উদ্দিন মোহাম্মদ চুষ্ট কাবা নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রিত হয়েছিলেন, যিনি তাকে গজনীতে নিয়ে এসেছিলেন। শহরে এক সুদর্শন ও বুদ্ধিমান দাসের আগমনের খবর পাওয়া গেলে ঘুরের রাজা মুইজউদ্দিন ঘুরি, যিনি ইলতুৎমিশ এবং তমঘচ আইবক নামে আরেক দাসের জন্য 1000 সোনার মুদ্রা দিয়ে ক্রয় করার প্রস্তাব দেন। জামাল উদ্দিন প্রস্তাব প্রত্যাখ্যান করলে রাজা গজনীতে এই দাসদের বিক্রি নিষিদ্ধ করেন। 1 বছর পরে জামাল উদ্দিন বুখারায় চলে যান এবং সেখানে 3 বছর দাসদের কাছে তিনি অবস্থান করেছিলেন। এরপরেই ইলতুৎমিশের কর্তা জামাল উদ্দিন গজনীতে ফিরে আসেন। সেখানে মুইজউদ্দিনের দাস সেনাপতি কুতুবউদ্দিন আইবক ইলতুৎমিশকে লক্ষ্য করেন এবং কুতুবউদ্দিন, যিনি সবেমাত্র গুজরাটে একটি অভিযান থেকে ফিরে এসেছিলেন, তিনি ইলতুৎমিশ এবং তমজাজকে কেনার জন্য মুইজউদ্দিনের অনুমতি চেয়েছিলেন। যেহেতু গজনীতে তাদের বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল, তাই মুইজউদ্দিন ঘড়ি তাদের দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। দিল্লিতে জামাল উদ্দিন ইলতুৎমিশ এবং তমঘাজকে কুতুবউদ্দিন 10,000 জিতলের অর্থাৎ দ্রৌপ এবং তাম্র মুদ্রা দিয়ে বিক্রি করেছিলেন এবং তমঘাজ তাবার হিন্দার মুখতার বা প্রাদেশিক গভর্নর পদে প্রতিষ্ঠিত করেছিলেন। যখন ইলতুৎমিশ সারজান্ডার অর্থাৎ দেহরক্ষী হয়েছিলেন, ইলতুৎমিশ কুতুবউদ্দিনের সেবায় দ্রুত পরিচিতি লাভ করেন এবং আমির ই শিকার পদে অধিষ্ঠিত হন। 1200 সালে গোয়ালিয়র বিজয়ের পরে তাকে শহরের আমির নিযুক্ত করা হয় এবং পরবর্তীকালে তাকে বারানের ইক্তা দেওয়া হয়। তার দক্ষতা প্রশাসন কুতুব আল দিন তাকে বাদুনের ইক্তা প্রদান করতে প্ররোচিত করেছিল। 1205 থেকে 1206 সালে সুলতান ঘুরি খোকর বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের জন্য কুতুবউদ্দিনের বাহিনীকে তলব করেছিলেন। মিনাজ বর্ণনা করেছেন যে মুইজউদ্দিন ঘুরি এ উপলক্ষে ইলতুৎমিশের মনুষ্যত্বের কাজটি আঁকতে নির্দেশ দিয়েছিলেন, যার অর্থ দাঁড়াবে যে ইলতুৎমিশ এই অবধি দাসের দাস ছিলেন, তার নিজের প্রভু আইবকের ম্যানেজমেন্ট করে হয়েছিল। তবে ইলতুৎমিশের অভিব্যক্তিটি ভালোভাবে প্রচারিত হয়েছে বলে মনে হয় না, কারণ ইবন বতুতা বলেছিলেন যে তার কয়েক বছর পর তার পদত্যাগের সময় কাজী ওয়াজি হাউদ্দিন কাসানির নেতৃত্বে একজন উলেমা প্রতিনিধির সন্ধানের জন্য অপেক্ষা করেছিলেন যে তিনি মনুষ্যত্বের কোনো দলিল পেয়েছেন নাকি। আফটার মুইজউদ্দিন death in 1206, Kutubuddin became the ruler of the Delhi Sultanate, which evolved independent of the former Ghurid Empire. In 1210, when Kutubuddin Aibak died unexpectedly in Lahore during a sport game, the local nobles appointed Aram Shah as his successor to prevent instability in the kingdom. However, the nobles in the other part of the Sultanate opposed his decision and proposed Iltutmish as an alternative, because Aibak used to call him as his son, and become he had a distinguished record of service. These nobles, led by military justiciar
Amir-e-Tab Ali-e-Isami invaded him to occupy the throne. Iltutmish marched to Delhi, where he seized the power and later defeated Arun Shah's force. Some nobles rebelled against his seizure of power, but Iltutmish subjugated them and had many of them beheaded. Minhaj-e-Siraj states that after Aibak's death, the former Ghurid domination of India, Mameluke-e-Hindustan had been divided into 4 parts. Delhi, controlled by Iltutmish; Sindh, controlled by Nasir ad-Din Kubacha, a former Ghurid slave who had been Mukta, provincial governor of Uch since 1204. Lucknauti, controlled by Ali Mardan Khalji, a former governor who proclaimed independence and styled himself as Sultan Ala al-Din. Lahore, contested between Kubacha, Yaleh and Iltutmish. আইবকের রাজত্বকালে দিল্লির নির্ভরতা পরিচালিত বেশ কয়েকজন মুসলিম কর্মকর্তা ইলতুৎমিশের কর্তৃত্বকে স্বীকৃতি দেননি। মিনাজের মতে ইলতুৎমিশ কায়েমজাকে পরাজিত করার পরে বানারসকে বন্দী করেছিলেন, যিনি সম্ভবত আইবকের প্রাক্তন একজন পদাধিকারী ছিলেন। ইলতুৎমিশের সিংহাসনে আরোহণের সময় বিভিন্ন হিন্দু প্রধানদের উপর দিল্লির দখল কিন্তু দুর্বল হয়ে পড়েছিল। তাদের মধ্যে কিছু, যেমন রণথম্বর এবং জালোরের মতন রাজ্যগুলো স্বাধীনতা ঘোষণা করেছিল। তার রাজত্বের প্রথম কয়েক বছর ইলতুৎমিশ অন্যান্য ব্যস্ততা তাকে এই প্রধানদের বিরুদ্ধে অভিযান চালানো থেকে বিরত রেখেছিল বলে মনে হয়। সম্ভবত আরাম শাহের বিরুদ্ধে তার বিজয়ের কিছু পরে হয়েছিল। এদিকে আরাম শাহ এবং ইলতুৎমিশের উত্তরসূরি বিরোধের সুযোগ নিয়ে কাবাচা 1211 সালে লাহোর দখল করেছিল। এর খুব অল্প সময়ের মধ্যেই একটি খোয়ারজামিয়ান আক্রমণ ইলদিজকে গজনি ছেড়ে যেতে বাধ্য করে। ইলদিজ পূর্ব দিকে চলে গিয়েছিল। লাহোর থেকে কাবাচা বাস্তুচ্যুত হয়ে পাঞ্জাব অঞ্চলের কিছু অংশ দখল করে। ইলতুৎমিশ উদ্বিগ্ন হয়ে পড়েছিল যে শেষ পর্যন্ত ইলদিজ দিল্লি দখল করার চেষ্টা এবং অভিযান চালান। ইলদিজ ইলতুৎমিশকে একটি বার্তা প্রেরণ করেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে তিনি মুইজউদ্দিন ঘোরির প্রকৃত উত্তরসূরি এবং এইভাবেই ভারতে পূর্বের ঘুরির অঞ্চলগুলির প্রতি তার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের ভিডিওটি বড় হয়ে গেলে আপলোড করতে অসুবিধা হয়, তাই আজকে এটুকুই বললাম। আমরা পরের ভিডিওতেই আসছি দ্বিতীয় পর্ব নিয়ে।